খবরের দিকে নজর রাখবো। পঞ্চায়েত অফিসে এলোপাথারি গুলি। হাওড়ার বাঁকড়ায় ৩ নম্বর পঞ্চায়েত অফিসে গুলি। সেখানে ৩ থেকে ৪ রাউন্ড গুলি চালানো হয় বলেই অভিযোগ উঠছে। আর গুলিতে আহত হয়েছেন পঞ্চায়েত প্রধানের বাবা সহ দুজন। হাওড়ার বাঁকড়ায় রীতিমতো উত্তেজনা। পঞ্চায়েত অফিসে গুলি, ৩ থেকে ৪ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ উঠছে। সেই গুলিতে আহত হয়েছেন দুজন। আহত হয়েছেন পঞ্চায়েত প্রধানের বাবা সহ মোট দুজন আহত হয়েছেন। পঞ্চায়েত অফিসে এলোপাথারি গুলি। হাওড়ার বাঁকড়ায় ৩ নম্বর পঞ্চায়েত অফিসে গুলি চলে। যে ছবি আপনারা দেখছেন, হাওড়ার বাঁকড়ার ৩ নম্বর পঞ্চায়েত অফিস, যেখানে রীতিমতো উত্তেজনা। হাওড়ার পঞ্চায়েত অফিসে গুলি চলল, ৩ থেকে ৪ রাউন্ড গুলি চলার অভিযোগ উঠছে। হাওড়ার বাঁকড়ার ৩ নম্বর পঞ্চায়েত অফিসে গুলি, আর সেই গুলিতেই আহত হয়েছেন পঞ্চায়েত প্রধানের বাবা সহ মোট দুজন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সেখান থেকেই প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, তুমি স্পটে তো রয়েছো, সেখানে পঞ্চায়েত অফিসে গুলি চললো, কারা সেই গুলি চালালো, কেনই বা গুলি চললো, আর এখন কি পরিস্থিতি? দেখো, অবশ্যই একে একে সব তথ্য তোমাকে দেখাবো। তার আগে প্রথমে ছবি দেখাই। এই সেই গুলির দাগ। এটি কিন্তু পঞ্চায়েত প্রধানের যে দপ্তর, প্রধানের যে ঘর, সেই ঘরের কাছে সেখানে গুলি চালানো হয়। একটি, দুটি, এখানে একটি দাগ রয়েছে এবং ওখানে আরো একটি, 3টি, আর আরো একটি গুলি যেটি মাটিতে দেওয়া হয়, মাটিতে মারা হয়। অর্থাৎ 4 রাউন্ড গুলি কিন্তু ইতিমধ্যেই তারা চালিয়েছে এবং বাইরেও গুলি চালিয়ে তারা পালিয়ে যায়। এখানে পঞ্চায়েত প্রধান ছিলেন, যে তার বাবা এবং কাকা দুজনেই গুরুতর আহত। তাদেরকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে। আর টার্গেট ছিল এই পঞ্চায়েত প্রধান। তিনি কিন্তু সেটাই দাবি করছেন। তার কারণ পঞ্চায়েত অফিসে বা প্রধানের যে ঘর, সেই ঘরেই প্রথমে গুলি চালানোর চেষ্টা করে বা গুলি করে সেখানে ভিতরে ঢুকতে চায়। তবে এখানকার মানুষজন অন্যান্য সদস্যদের সাহায্যে কোন রকমের প্রাণে বাঁচেন। সঙ্গে কথা বলা সম্ভব কি এই মুহূর্তে? আমরা সরাসরি একেবারে সম্ভব। আপনি বসেছিলেন, কিভাবে হলো, কিভাবে এসে আপনার উপরে গুলি চালালো? আমার পাশের রুমে সবাই সদস্যরা বসেছিল। যে ছবি আপনারা দেখছেন, হাওড়ার পঞ্চায়েত অফিসে গুলি চলেছে, 3 থেকে 4 রাউন্ড গুলি চলেছে, যেমনটা আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন দেখাচ্ছিলেন। রীতিমতো গুলি চালানো হয়েছে। সেখানে কাঁচের যে দেওয়াল, সেই দেওয়াল ভেঙে গিয়েছে গুলিতে, এবং সেখানেই রয়েছেন পঞ্চায়েত প্রধান, যার বাবা এবং কাকা দুজনেই গুরুতর জখম হয়েছেন সেই গুলির কারণে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন একেবারে আমরা যেটা দেখছি যে দেবাশিস, আরো একবার কথা বলার চেষ্টা করব। দেখো, আমি পঞ্চায়েত প্রধানের সঙ্গে একটু কথা বলবো। তার কারণ আমি অবশ্যই পঞ্চায়েত প্রধানের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। এখানে দাঁড়িয়ে কিছুটা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ম্যাডাম, আপনি আপনার ঘরেই ছিলেন, কতজন এলো, কিভাবে গুলি চালানো? 3 জন এসেছিল। 3 জন এসে আসতেই কালো তারা ক্যাপ পরেছিল, মুখ খোলা ছিল। তারা কিন্তু এসে আমার একটা সদস্যকে জিজ্ঞাসা করে যে ম্যাডামের সাথে দেখা করতে হবে, কিন্তু আমার সেই সদস্য বলে যে ম্যাডামের সাথে কি দরকার আপনি বলুন। বলতেই আমাদের সব দরজাগুলো সব টানা ছিল, লক করা ছিল। তারা বন্দুকটা একদম পকেট থেকে বার করেই, কাঁচ খুলে দিয়েই বন্দুক ওদের আগে পাশের রুমে চালাতে শুরু করে, দিয়ে আমার রুমটাতেও চালাতে শুরু করে। দুটো আমারটাও চালিয়েছে। কোনোভাবে আমি টেবিলের তলায় ঢুকেছিলাম, তার আমার বাবাকেও গুলি লেগেছে পায়ে, আমার কাকাকেও গুলি লেগেছে। আপনার বাবা, কাকা তারা ওখানে বসেছিল, কোনোভাবে আমার সাথে কোনো কাজের মাধ্যমে কিছু জিজ্ঞাসা করতে। তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনছেন আপনারা, কি কারণে গুলি বলে মনে হয়? কারণ বলতে আমাদের একটা 3 মাস আগে অনাস্থা ডাকা হয়েছিল, এই আমাদের সদস্যরা ডেকেছিল। তাদের মধ্যে ইনভলভ ছিল আমাদের কার্যকরী সভাপতি ছিল ভোলানাথ চক্রবর্তী ছিল এবং শেখ সাজিদ ছিল। আপনার অভিযোগটা কার বিরুদ্ধে এই গুলি চালানো? আমাদের এখানে
পুরো গুলি চালানো ঘটনা শেখ সাজিদ প্লাস আমাদের কার্যকরী সভাপতি প্লাস ভোলানাথ চক্রবর্তী। এমনকি একটা তথ্য দিই যে এই যে গুলি চলতে পারে বা প্রধানের বাড়িতে গিয়ে তাকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল, সেটা নিয়ে পুলিশকে পর্যন্ত জানানো হয়েছিল, তারপরেও একেবারে ঢিলচোরা দূরত্ব বাঁকড়া ফাঁড়ি সেখানে গুলি চললো। অভিযোগটা কি দিয়ে জানিয়েছিলেন পুলিশকে আপনি? আমরা জানিয়েছিলাম প্রথমে আমাদের একদিন দুদিন আগে, তা আমার বাড়িতে ওই 3 অচেনা ব্যক্তি গিয়েছিল, তারা ক্যাপ পরে মুখে মাস্ক পরে। আমরা কিন্তু প্রশাসনকে জানিয়েছিলাম, বলেও এসেছিলাম যে আপনারা একদম ততক্ষণে নিন, কারণ এরকম একটা হবে। ওরা আগে থাকতে আমাদের জানিয়ে দিয়ে গেছে। এমনকি আজহারউদ্দিন লস্কর যে কার্যকরী সভাপতি, আমাদের যে 3 মাসে এই ঘটনা, হ্যাঁ না 3 মাস না, আমাদের এখন প্রায় 9 মাস চলছে। 3 মাসে ওরা অনাস্থা ডেকে ফেলেছিল। আজকে প্রায় আমাদের 9 মাস থেকে 10 মাসের গায়ে গায়ে পঞ্চায়েত চলছে। তারা আগেই বলে গিয়েছিল যে লোকসভা ভোটের আগে কিছু আমরা মার্ডার ফার্ডারের লাশ পড়বে। বারবার অভিযোগ উঠছে এখানকার এক তৃণমূল নেতা তথা এমএলএ এর রিপ্রেজেন্টেটিভ হিসাবে এই পঞ্চায়েত অফিসে শেখ সাজিদ তিনি কিন্তু কাজ করতেন। তবে সেই যে এই শেখ সাজিদকে বসানো হয়েছিল, সেই কারণে কিন্তু একটা আইন প্রস্তাব, অর্থাৎ পঞ্চায়েত সদস্যরা তারা মিটিং করে শেখ সাজিদকে তার পদ থেকে সরিয়ে দেয়। তারপর থেকেই শেখ সাজিদের রাগ হয় প্রধান এবং সদস্যদের ওপর, বেশ কয়েকজন সদস্য যাদেরকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। অভিযোগটা ঠিক সেরকমই, আর পুলিশের কাছেও এই অভিযোগ জানানো হয়েছিল। তবে একেবারে আরো একবার দেখতে চাইবো সেখানে কোথায় কোথায় গুলি চললো আর কিভাবে গুলি চালানো দুষ্কৃতীরা, আরো একবার দেখতে চাইবো তোমার মাধ্যমে। প্রথম থেকে আরো একবার দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে পঞ্চায়েতের প্রধানের ঘর। ইনি এই ভিতরে বসেন। প্রথম যারা দুষ্কৃতীরা আছে এসে ভিতরে ঢুকতে চায়, লক করা থাকায় তাকে কিন্তু প্রথমে এই পঞ্চায়েত প্রধানের ঘরের সামনে যে কাজ সেখানে গুলি করে, তারপর এই দিকে অর্থাৎ একেবারেই তারই দরজা সেখানে, এবং পরবর্তীকালে তারা এই ভিতরটা ঢুকে পড়ে এখানে পঞ্চায়েতের কাকা সদস্যরা বসেছিল, সেখানে প্রথমে গুলি চালায়। গুলি চালিয়ে পঞ্চায়েতের অফিসের লক খুলে তারা ভিতরে ঢুকে যায়, এবং কি এলোপাতারি গুলি, যেটা বারবার করে অভিযোগ উঠছে, সেই এলোপাতারি গুলির চিহ্ন কিন্তু এখনো পড়ে রয়েছে, রক্ত পড়ে রয়েছে। এখানে আমরা দেখাতে পাচ্ছি, যেহেতু লাইভে যাচ্ছি তাই সংশোধিত করতে পারবো না। ভিতরে ঢুকে তারা কিন্তু এলোপাতারি গুলি চালায় প্রধান উপপ্রধানের ঘরে। এমনকি যেটা জানাচ্ছে পঞ্চায়েতের প্রধান, তিনি ভিতরে লুকিয়ে পড়েছিলেন এবং লুকিয়ে পড়ায় তাকে কিন্তু এখান থেকে গুলি করে। যেই গুলি লাগে একেবারে দেওয়ালে, সেই দেওয়ালের অর্থাৎ টাইট যে পাথর সেটিও কিন্তু ভেঙে যায়। ফলে বলাই যেতে পারে যে এই দুষ্কৃতীরা তারা কিন্তু টার্গেট করে নিয়েছিল পঞ্চায়েতের প্রধানকে, তাকে খুন করতে হবে। তার কারণ তার যে যার নাম উঠছে সাজিদ, সেই শেখ সাজিদ যিনি কিনা এখানকার যে ডোমজুড়ের বিধায়ক, তার প্রতিনিধি, তাকে বসানো হয়েছিল অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ। তার কারণ তিনি কোনো ভোটে দাঁড়াননি, সেই কারণে রিপ্রেজেন্টেটিভ হিসাবে তাকে বসানো হয়েছিল। আর সেখান থেকে শুরু হয় সূত্রপাত গন্ডগোলের। তার কারণ যে সদস্য যে মেম্বাররা রয়েছেন তারা কিন্তু তাকে চায়নি, এবং তারপরই তাকে এখান থেকে, এমনকি বারবার করে বলছি, প্রধান উপপ্রধান তাদের দুজনকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল বাড়িতে গিয়ে। এমনকি বলা হয়েছিল লোকসভা ভোটের আগে এই ঝামেলা করবে, এবং বাইরের লোকেরা বলছিল তারা নাকি রেইকি করেছিল। বেশ কয়েকবার এখান দিয়ে যাতায়াত করতে কয়েকজন দেখেছিল, তারা রেইকি করে এসে গুলি চালায়। অর্থাৎ মনে করা হচ্ছে যে যারা গুলি চালিয়েছে তারা সম্ভবত তাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, এরকমটাই লোকজন হতে পারে। কারণ যদি রাস্তা চিনতো তাহলে আগে থেকে রেইকি করতো না। কেউ বলছিল বাইরে থেকে রেইকি করে গেছে, গাড়ি নিয়ে ঘুরে টুরে গেছে। এরকম কোনো খবর আপনাদের কাছে? আগে থেকে ঘুরে গেছে কি, আমরা পঞ্চায়েত অফিসের ভিতরে ছিলাম, আমরা দেখিনি, কিন্তু আমাদের শোনা যাচ্ছে নকামরা বলে একটু মোড় আছে, ওই মোড়েতে 3-4 জনের সাথে ওরা আলোচনা করে তারপরে এখানে একেবারে প্রি প্ল্যান্ড ঘটতে পারে তার আঁচ আগেই পাওয়া যাচ্ছিল, এমনটা পঞ্চায়েত প্রধান তিনি নিজেই বললেন। এবং তিনি বলছেন পুলিশে বলা হলো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাহলে পুলিশ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না, এক্ষেত্রে পুলিশের বক্তব্য কিছু পাওয়া যাচ্ছে না? দেখো, এখনো পুলিশের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এই শেখ সাজিদ যার ঘনিষ্ঠ 2জন সদস্য, তাদেরকে ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। তার কারণ তারাও জানতে পারে এই ঘটনা, কারণ এই যে অনাস্থা আনা হয়েছিল সেই অনাস্থাতে তারাও যোগ দিয়েছিলেন। ফলে পুলিশ মনে করছে যখন গুলি চালানোর ঘটনা ঘটে তারাও কিন্তু এখানে ভিতরেই বসেছিল, কিন্তু তাদের উপর কোনো অ্যাটাক হয়নি। সেখানেই সন্দেহ হয় পঞ্চায়েতের প্রধান এবং যারা সদস্য ছিলেন তারা প্রত্যেকে অভিযোগ করে তাদের বিরুদ্ধে। সেই 2জন
প্রধানকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য বাঁকড়াবাড়ির পুলিশ সেখানে নিয়ে গেছে। আর গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়, বাইরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ও র্যাব মোতায়েন করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি যে এই শেখ সাজিদকে তাদের হাতে তুলে দিতে হবে, তারা উপযুক্ত শাস্তি দেবে। পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দেবাশিস, কারা আহত হয়েছেন আর একবার জানতে চাইবো। একটা বন্দুক পাওয়া গেছে, পুলিশের হাতে আছে। দেখো, এই ঘটনায় আহত হয়েছেন পঞ্চায়েত প্রধান যিনি রয়েছেন, তার বাবা এবং তার কাকা, দুজনের নাম। তারা কোথায় আছে এখন? আমার বাবার নাম হচ্ছে শেখ রবিয়াল এবং আমার কাকু যেটা হচ্ছে তার নাম সুরজ শেখ। কোথায় আছে এখন তারা? তারা এখন সেন্ট্রাল নার্সিং হোমে ভর্তি। কোথায় লেগেছে? তাদের পায়ে দুটো গুলি লেগেছে, দুজনের পায়ে দুটো গুলি লেগেছে। পঞ্চায়েত প্রধান তার এবং একটি বন্দুক, একটি আর্মস, কি পঞ্চায়েত অফিসেই পড়েছিল একটি আর্মস, সেখানে কিন্তু যখন দুষ্কৃতীরা পালায় তখন একটি বন্দুক সেখানে পড়েছিল। আপনার বন্দুকটা কোথায় ফেলে যায়? বন্দুকটা বলতে আমার বুকের মধ্যে সে টার্গেট করেছিল, আমি তার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিতেই কিন্তু সে পালিয়েছে। ইতিমধ্যে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, পুলিশ হাতে নিয়ে গেছে, পুলিশ বন্দুকটা নিয়ে গিয়েছে। অবশ্যই তুমি বুঝতেই পারছো যে পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছেন। তার কারণ দুষ্কৃতীদের ধরতে না পারলেও তারা তাদের একটা প্রাণ বাঁচাতে নিজের সাহসিকতার পরিচয় দেয়। সেখানে কার্যত দুষ্কৃতীদের হাত থেকে বন্দুক কেড়ে নেয় এবং তারপরেই তিনি প্রাণে বাঁচেন বলে। এবং আঙ্গুলে তার একাধিক আঘাত রয়েছে বিভিন্ন জায়গায় শরীরে, কারণ তাকে যে কাঁচ ছিল সেই কাঁচ ছিটকে যায়। টেবিলের তলায় তাকে লোকাতে হয় বাধ্য হয়ে। টেবিলের তলার ওপর থেকে তারা গুলি চালায়, পাথরে সেই গুলি লাগে। এবং অবশ্যই ঘটনা আতঙ্কিত মানুষজন, তার কারণ এরকম একটা পঞ্চায়েত অফিস মানে তো সরকারি দপ্তর, সেখানে ঢুকে গুলি চললো। আর পুলিশকে এর আগেও কিন্তু ওয়াকিবহাল করা হয়েছিল, অভিযোগ দেওয়া হয়েছিল। কোনো রকম কোনো স্টেপ নিলে হয়তো আজকে এটা হতো না। পুলিশের বিরুদ্ধে কি অভিযোগটা আনবেন যে জানানোর পরেও পুলিশ কিছু করলো না? পুলিশকে ইমিডিয়েটলি জানিয়েছি, ওরাও আমাদের সাহস দিয়েছে যে আমরা ইমিডিয়েটলি এক্ষুনি তাদেরকে নিয়ে অ্যারেস্ট করব। আমি আপনাদের এই চ্যানেলে সবাইকে আবেদন জানাচ্ছি যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক দা প্লাস আমাদের 3 নম্বর পঞ্চায়েত থেকে আপনারা একটু ভালোভাবে দেখুন। আজকে আমি মহিলা প্রধান বলে আজকে আমার এরপর টার্গেট করেছে। আপনাদের আমার বিনীত নিবেদন যে আপনারা একটা সরকারি অফিসে এসে এরকম ভাবে। আপনি স্থানীয় এমএলএ কে বিষয়টা জানিয়েছেন? হ্যাঁ, এমএলএ জানে, এমএলএ আমাদের এমনি সাপোর্ট করে, উনি ভালো মানুষ, ওনার নামে আমি কোনো খারাপ বলতে চাই না, উনি খুবই ভালো মানুষ, আমাদের যে কোনো দিক দিয়ে সহযোগিতা করে, কোনো প্রবলেম হলে আমরা এমএলএ কে বলে থাকি। আপনার চোখ দিয়ে জল বেরোচ্ছে ইতিমধ্যে, আতঙ্কিত বা এই কান্না, মানে এটাকে কি বলবো? মানে সরাসরি দিনের বেলায় একটা সরকারি অফিসের মধ্যে যদি এরকম ফায়ার হয়, এটা তো সবাই আমরা আতঙ্কিতের মধ্যেই থাকবো। রীতিমতো কিন্তু চোখে জল বেরিয়ে যাচ্ছে। তার কারণ তিনি দাবি করছেন, তার মনে হচ্ছেন তিনি মহিলা সদস্য, মহিলা পঞ্চায়েত প্রধান, তাই তাকে কাজ করতে দেওয়া যাবে না। তাদের সবাইকেই কি পুলিশ ইতিমধ্যেই আটক করতে পেরেছে? তাদের কি খবর এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত শেখ সাজিদ তাকে কিন্তু এলাকায় খুঁজে পাওয়া যায়নি। তার ঘরেও তালা রয়েছে, সামনেই একদম পঞ্চায়েতের সামনেই তাদের ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাটে সেই জায়গায় কিন্তু তারা ঘিরে রয়েছে। তবে যে দুজন সদস্য তাদেরকে টার্গেট করা হয়েছিল, যা মনে করছে শেখ সাজিদের যে লোক তারা এখানে বসেছিল, তাদেরকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ ডিটেন করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। তাদের কোনো যোগ সাজগ আছে কিনা এই ঘটনায় সেটা কিন্তু খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে। এমনকি শুধু এই নয়, বাইরের যে পুলিশ মহল, সেই মহল পরিষ্কার এলাকা কিন্তু মোতায়েন করা হয়েছে র্যাব এবং বিভিন্ন যে মোড়, মূলত এখান থেকে কিছুটা এগোলেই হাইওয়ে অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 16 সেটি পড়ে, ফলে সেখানে নাকা চেকিং বা নাকাবন্দি করে দেওয়া হয়েছে যাতে দুষ্কৃতীরা পালিয়ে যেতে না পারে। ইতিমধ্যেই ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশের একাধিক আধিকারিক এবং বিশাল পুলিশ বাহিনী ও র্যাব মোতায়েন করা হয়েছে। যেমনটা দেবাশিস আমাদের বললো, সেই ঘটনার সময় সেখানে যারা ছিলেন প্রত্যক্ষদর্শী, তারা কি বলছেন তাদের বক্তব্য একবার শোনাবো। প্রথমে 3টে লোক ঢুকলো, বলে প্রধানের সাথে কথা বলবো বলে ওখানে প্রথমে ফায়ার করেছে, 2-3 বার ফায়ার করেছে, আমার বাবাকে লেগেছে। প্লাস ফের প্রধানকে এখানে 2টো ফায়ার করেছে, হয়নি। ফের ভেতরে ঢুকে আরেকটা ফায়ার করেছে, হয়নি। ফের ও ভেতরে ঢুকে যাওয়ার পর, টেবিলের তলায় ঢুকে যাওয়ার পর ফের ফায়ার করতে এসেছিল, পারেনি, আটকে গেছে বন্দুকটা। ও কেড়ে নিয়েছে, আমার বোন প্রধান কেড়ে নিয়েছে। 3 জন এসেছিল, ক্যাপ পরে এসেছিল। প্রথমে বললো প্রধানের সাথে কথা আছে, বললো ওই তো, বাস বলতে ওখান থেকে বাস এসেই চালু হয়ে গেল সবকিছু।